নমস্কার। ভরসার এক মাস নিয়ে আমি অয়ন। এই মুহূর্তে আগেও এসেছেন নিউজ 18 বাংলায়, আবারও আমাদের মুখোমুখি তাপস রায়। তাপসদা, যখন আমি ইন্টারভিউ নিচ্ছি আপনার, কিছুক্ষণ আগেই দেখলাম সিআইডির বিশাল বাহিনী সই জালিয়াতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে দুয়ারে। তদন্তের স্বার্থে তো যেতেই হবে মমতা ব্যানার্জির দুয়ারে। কেন, যে কোনো কারোরই দুয়ারে যেতে পারে। মমতা ব্যানার্জিকে আইনের ঊর্ধ্বে? তিনি তো আর আইনের ঊর্ধ্বে নন। তো সুতরাং যেতেই পারে এবং তল্লাশিতে বা ইনভেস্টিগেশনে সহযোগিতা করা উচিত। এখন সুভাষিস চক্রবর্তী ছিলেন, তাকে সিআইডি অফিসাররা বলছেন যে আপনি তো বাধা দিচ্ছেন, তল্লাশি করতে দিচ্ছেন না, চিঠি তো আগেই দেওয়া হয়েছে, কেন দিচ্ছেন না? এইটা কি কোনো একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়ে ভয়ে রাখার কৌশল কোনোভাবে? না, এটা ভয়ে ভয়ে রাখার কী কৌশল? সকলেই তো সব জানে যে কারা কি করেছে, কি কি করিয়েছে। এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো অভিযোগ তো শয়ে শয়ে। এত অভিযোগ, মানে অভিযোগের বোঝা। তবে বাধা দিতে সুভাষিস চক্রবর্তী কেন? আজকে আর কেউ নেই, ভলেন্টিয়ারি কাজ করছেন বলছেন। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এই সময় তো সুভাষ চক্রবর্তী বলছেন থাকা উচিত ছিল। হ্যাঁ, থাকা উচিত ছিল না, তাতে কি ঠিকই আছে। হ্যাঁ, ও আইনের ছাত্র বটে, ও আইনজীবী। কিন্তু সুভাষিস চক্রবর্তী কেন এই সময়? যাদের দেখা যেত সব সময়, তারা কোথায়? যেমন আছে সব সময় যারা একটা বৃত্ত তৈরি করে, বলয় সৃষ্টি করে, যারা এই বৃত্ত তো খান খান হয়ে গেছে। সেটাই তাই বলছি তো, সেই জন্যে আজকে বৃত্তের বাইরের লোক সুভাষিস চক্রবর্তী ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। তাপসদা, আপনি তো এই দলটা বহু বছর ধরে করেছেন। কোনোদিন আমার দুর্ভাগ্য, কোনোদিন ভাবতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ থাকবেন না, মাত্র 8 জন? সেটা ওনার হচ্ছে, এত উনি অন্যায় করেছেন আর এত উনি অহংকারী, মানে ওনার অপমান থেকে, অসম্মান থেকে রক্ষা পেয়েছে এরকম কেউ নেই, বাদ গেছে কেউ নেই। তো এতদিন তারা ভয় ভয় হয়তো থাকতো, সকলে তো আর আমাদের কয়েকজনের মতন তার সাহস দেখাতে পারেনি। তো সুতরাং অপেক্ষা করছিল হয়তো কবে যাবে, ক্ষমতাচ্যুত হবে। কিন্তু অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়েই তো এরা জিতে এসেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতেন, আবার মুখ দেখিয়ে ঠেকে কি? সেরকম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো 2 বার পর পর হারলেন, এবং সেটা একেবারে শুভেন্দু অধিকারীর কাছে। একটা সময় উনি বলতে পারতেন যে ওনার একটা মানুষের মধ্যে একটা ওনার প্রভাব ছিল। আজকে মোটেই নেই। উনি আজকে ওনার দলের, সরকারেরও বোঝা ছিলেন, দলের বোঝা, সমাজের বোঝা। শাসক হিসেবে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বরা কি কাণ্ড ঘটিয়ে গেছে একের পর এক। এবং তার জন্যই তো জন্মালে মরতে হবে, গণতন্ত্রে জিতলে হারতে হবে। ক্ষমতায় যেমন নিয়ম আসে, গণদেবতারা, জনগণ, জনতা জনার্দন, ঠিক আবার তারা ক্ষমতা থেকে তারা সরিয়েও দেয়। সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়, মেনে নিতে হয়। কিন্তু কখনো পশ্চিম বাংলার বুকে, কেন ভারতবর্ষের বুকেও এইভাবে আনসেরিমোনিয়াল ডিপারচার কারুর হয়নি, যেটা মমতা ব্যানার্জির হলো বা হচ্ছে। উনি কোনো কিছুই মানেন না, মানতে চান না। ওনার নাম তো আমি বহুদিন আগে থেকেই বলছি যে মমতা ব্যানার্জি না হয়ে মানিনা ব্যানার্জি হওয়া উচিত ছিল। আজকে যে বিধায়করা বেসুরো, যারা আলাদা হয়েছেন, সাংসদরা যারা আলাদা হয়েছেন, তারা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবেন না, স্ট্যান্ডিং ওভেশন কেন দিতে হবে, এই সব প্রশ্ন তুলছেন। কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ছাড়ছেন না কেন? এইটা তো অপত্য স্নেহ, এবং এই অপত্য স্নেহের জন্যই তো বহু ক্ষতি, বহু দলে, সংসারে, বিশ্ব চরাচরের বিভিন্ন ক্ষেত্রে হয়ে গেছে এই অপত্য স্নেহের জন্য। ওটা অপত্য স্নেহ যে উনি প্রধানমন্ত্রী হবেন আর অভিষেককে মুখ্যমন্ত্রী করবেন। বিরোধী হিসেবে লড়াই করতে দেখেছে, ভরসা করেছিল মানুষ, 2011 ক্ষমতায় এনেছিল। আজকে এই সব মমতা ব্যানার্জির কোনো গ্রহণযোগ্যতা, কোনো বিশ্বাসযোগ্যতা নেই সাধারণ মানুষের কাছে, কারুর কাছে, এমনকি নিজের দলের লোকেদের কাছেও।
কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, একজন পঞ্চায়েত সদস্য তার আসলে রাজপ্রাসাদ উনি হতে পারে। যে কাজগুলো করেছেন আর করিয়েছেন মানুষ আশা করেন ওর প্রতি। আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার অ্যান্ড আনবিকামিং অফ মমতা ব্যানার্জি। এই জন্যে তো মমতা ব্যানার্জি মানে সিপিএমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সকলে ধর্ম নির্বিশেষে যে ওনার পাশে সবাই র্যালি করেছিলেন, দাঁড়িয়েছিলেন, সেগুলো তো আর এই চাকরি বিক্রি করার জন্য নয়, আর সেগুলো এই দাওয়াতে ইসলামের জন্য নয়, হিন্দু গন্ধা ধর্ম শোনার জন্য নয়, আর এই শেখ শাহজাহান, শওকত, জাহাঙ্গীরদের হাতে বাংলাটাকে তুলে দেওয়ার জন্য নয়, গণতন্ত্রের লুটের জন্য নাম নয়। বলছেন কি? অরূপ বিশ্বাসের টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না, পুলিশ মনে করছে অরূপ বিশ্বাস হাওয়া। হ্যাঁ, হাওয়া তো হয়েছে, টাওয়ার লোকেশন পাচ্ছে না যখন হাওয়া হয়েছে, কেন হতে হচ্ছে? আমার কাছে প্রশ্ন হলো একজন মন্ত্রী যে বারচারেক বোধহয় এমএলএ ছিল, মন্ত্রী ছিল, তাকে পালাতে হচ্ছে কেন? ফেস করুক। 2011 যখন এরা বিরাট পালাবদল 34 বছরের বাম সরকারকে হারিয়ে, সেই সময় একজন সিপিআইএম কর্মীকে ডিম খেতে হয়নি, চোর চোর স্লোগান শুনতে হয়নি। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাকসেপ্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন, এবং সিপিএম নেতৃত্ব শপথ অনুষ্ঠানে ছিলেন। উনি হারও মানবেন না, শপথ অনুষ্ঠানেও কেউ যাননি, ওনারা যাননি। তো এই সমস্ত একটা ব্যতিক্রমী মানে গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় রাজনীতিতে মমতা ব্যানার্জি একটা ব্যতিক্রমী চরিত্র। আর কি মনে হচ্ছে দলটা রাখতে পারবেন, প্রতীকটা রাখতে পারবেন? দল রাখতেও পারবেন না, দলের থাকা উচিত না। হাদি মৃত্যু নিয়ে বা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা নিয়ে যে ধরনের সমস্ত বয়ান মমতা ব্যানার্জির মুখ থেকে বেরিয়েছে বা তৃণমূলীদের মুখ থেকে বেরিয়েছে, সে তো দেশদ্রোহিতারই নামান্তর। তো সুতরাং এই দলের থাকা উচিত না। এই দল বাংলাদেশে মিছিল বেরিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলুন বলে। হ্যাঁ, পাকিস্তানে আলোচনা হয় টিভিতে, পাকিস্তানের সংসদে, এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রশংসা করে, আলোচনা করে বাংলাদেশে। তো সুতরাং এই একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে আমরা গেলাম। তো সুতরাং এখন সেই সমস্তগুলো থেকে মুক্ত হতে হবে, মুক্ত করতে হবে পশ্চিমবাংলা। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেন বলছেন, এবার ভরসা ইন, ভয় আউট। বারবার আপনারা যেটা বলেছেন, 1 মাস হয়ে গেল, 1 মাসে কালকেই দিলীপ দা বলছিলেন যে অনেক কিছু কাজ হয়ে গেছে, বিদ্যুৎ গতিতে অনেকটা কাজ হয়েছে। ভাবা যায় আজ এই চিংড়িঘাটা বছরের পর বছর কাজ করার ইচ্ছা নেই, নিজের শুধু জেদ দেখাবার জন্য, আর শুধু ঝগড়া, এই করে পশ্চিমবাংলাটাকে পিছিয়ে দিয়ে গেলেন মমতা ব্যানার্জি। আজকে বিএসএফকে জমি দেওয়া, আজকে বাসে মায়েদের বোনেদের জন্য, তারপরে এই আয়ুষ্মান, তারপরে অন্নপূর্ণা যোজনা। তো এইরকম কত কাজ, 30 দিনে 30টা কাজ। তাপসদা, এই যে ভরসার এক মাস অনেক কিছু হচ্ছে, একের পর এক কাউন্সিলর গ্রেফতার হচ্ছেন, একের পর এক তৃণমূল পঞ্চায়েত প্রধান গ্রেফতার হচ্ছেন। আমি বলি, যদি সরকারের টাকা, মানুষের টাকা এবং অন্যায়ভাবে অর্জিত অর্থ, বৈভব, বাড়ি গাড়ি, ফ্ল্যাট, তারপরে ব্যবসা পত্র, মানে একেবারে আঙুল ফুলে যদি কলা গাছ হয়ে থেকে থাকে 15 বছরে, বৈভব চোখে পড়ার মতন, এবং যাদেরকে মানুষ আগেও দেখেছে, আত্মীয় স্বজন প্রতিবেশীরা আজও দেখছে, এবং যদি তারা এমন কোনো কাজ করে থাকে যা বিএনএসকে অ্যাট্রাক্ট করে, তাহলে তো না, মানুষ এই ভরসাটা চাইছেন যে এই যে বৈভব গ্রেফতার হলো, আমাদের আইনে তো দুর্নীতি করলে সেরকম কোনো শাস্তির বিধান নেই সেরকম করা, কিন্তু এই বাড়িগুলো, এই প্রাসাদগুলো সিজ করা হোক, বাজেয়াপ্ত করা হোক, হয়তো সেদিকেই এগোবে, হয়তো সেদিকেই যাবে। সেটা সরকারি সিদ্ধান্ত, সরকার নিশ্চয়ই ঠিক করবেন। এই বিষ্ণুপুরের এমএলএ রাষ্ট্রমন্ত্রী ছিল, সব প্রাসাদ। তো ব্যাপারটা হলো, তৃণমূল স্তরের একটা রাজনৈতিক দল, গরিব গুরুবর দল, তা তাদের সমস্ত এরকম প্রাসাদ হয় কি করে হয়? সেটা নিয়ন্ত্রণ কেন করেননি মমতা ব্যানার্জি?
এই যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং বারবার বঞ্চনার অভিযোগ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব, এখন তো আর বঞ্চনার কোনো জায়গা নেই। এই 1 মাসের মধ্যেও আমরা দেখলাম কেন্দ্রীয় প্রকল্পের টাকা হু হু করে ঢুকছে। ঢুকবেই তো, তার কারণ হলো যে বরাবর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে আপনারা হিসেব দিন। সরকারি টাকা তো জনগণের টাকা, মানুষের টাকা, তো কারুর পৈতৃক অর্থ নয়, কারুরই নয়। তো সেই হিসেব যদি না দেয়, বারবার বলা সত্ত্বেও, চিঠি লেখা সত্ত্বেও, তার যেটা করার করেছে, ঠিকই করেছে। তো 8 লক্ষ কোটি টাকা রাজ্যের উপরে ঋণের বোঝা, এই ঋণটা করে তাহলে কি হলো, কি করলেন এই আগের সরকার? জানি না করেছে আর কি, কিছু ওই একটি পরিবারের হয়েছে, ব্যানার্জি পরিবার, দক্ষিণ কলকাতার কিছু, আর এই যে বলয়ে থাকতো যারা ঘনিষ্ঠ বৃত্ত বা বলয়, আর জেলায় জেলায় মিউনিসিপ্যালিটি, কিছু এমএলএ এমপি মন্ত্রীর। আপনি দেখলেন সুরেন্দ্রনাথ কলেজে কি অবস্থা, বেড, না, আমি বলছি যে বাড়িতে থাকে, পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতের অফিসের মধ্যে আলিশান ঘর। আমি বলছি যে অফিসে, ক্লাবে, পঞ্চায়েত অফিসে বা কলেজে ছি 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 ছি, সেখানে কেন এখন বিছানাপত্র থাকবে? এগুলো কি দেখলো না কলেজের অধ্যাপক অধ্যাপিকারা বা প্রিন্সিপাল? এবং সেখানে তাদেরও আমি ধিক্কার জানাই। আমার তো দীর্ঘদিনের, বহু বছরের আমার প্রতিবাদ ছিল তো এই সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে, প্রকাশ্যে বহুবার বলেছি, একবার নয়, দুবার নয়। আর ওই রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে, এই একই লোক। আসলে লোকাল এমএলএ আর এমপির আশীর্বাদ, ওরাও ভাগ পেত, ভাগ নিত এই 2 বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, 100 বার। তা না হলে ওরা এদেরকেই স্যাক প্রফেসর ছেলেকে, বাবাকে গভর্নিং বডি, জানতো না যে ওখানে কুকর্ম হয়, হেঁকে ডেকে, না কুকর্ম তো হয়ই, মদ্যপানের জায়গা হয়ে যায় সন্ধ্যের পরে, প্রতিদিন প্রতি রাত। আর এই ওইখানে হেঁকে ডেকে আসন বিক্রি হয়, কলেজে সিট বিক্রি হয়, কে জানতো না? কিন্তু সুদীপ ব্যানার্জি বা নয়না ব্যানার্জি এমএলএ এমপি হিসেবে তারা শুনেও শুনতেন না, দেখেও দেখতেন না, এবং তাদের একেবারে এমনভাবে তারা এদেরকে, এই সমস্ত এলিমেন্টদের গার্ড করে রাখতো, আগলে রাখতো। পুলিশকেও ছুতে দিত না, দলকেও কি বোঝাতো জানি না। এবং তাতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জানলেও, এটা বহু বছরের ব্যাপার, জানলেও কিছু করেনি। আপনারা নিশ্চয়ই, আপনাদের যদি এরকম নেতৃত্ব কিছু কাজে যুক্ত থাকে, আগলে নিশ্চয়ই রাখবেন না, আমরা আশা করি। আমরা বিজেপি ইজ এ পার্টি অফ এ ডিফারেন্স। বিজেপি তৃণমূল কংগ্রেস নয়, ওটা একজনের ইচ্ছা, দুজনের ইচ্ছা প্রতিফলন ঘটে যাবে না। এটা একটা অল ইন্ডিয়া পার্টি, শৃঙ্খলা পরায়ণ পার্টি। এদের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, প্রতিনিয়ত মনিটরিং হয়, খবরদারি আছে, নজরদারি আছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই 1 মাসের মধ্যে আরেকটা জিনিস হয়েছে, রাজধর্ম পালন করে যাচ্ছেন বারবার দেখছি শ্রমিক ভট্টাচার্য। বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী জেলায় জেলায় দল বিরোধী কাজের জন্য বার করে দিয়েছেন, সাসপেন্ড করে দিয়েছেন। আমি বলছি এই ভরসাটা সাধারণ মানুষ চাইছেন যে তৃণমূল স্তরে বিজেপির আর তোলাবাজি, বিজেপির নাম করে বিজেপিকে দেখিয়ে, বিজেপিকে ভাঙিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না। আপনার কাছে ফোন আসলে আপনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন? নিশ্চিত। 4 তারিখ থেকে আজ পর্যন্ত, আজও পর্যন্ত, 4 তারিখ থেকে আজও পর্যন্ত আমার কেন্দ্রে প্রতিনিয়ত, আমি তো প্রথম দিনই 4 তারিখে সন্ধ্যাবেলায় তো আমি 6টা ওসিকে বলে দিলাম যে আপনারা সতর্ক হন, কোনো রকমের কোনো অশান্তি, কোনো অন্যায় কাজ কাউকে করতে দেবেন না। কারণ 4 ঘন্টার বিজেপির তো অভ্যেস হয়ে গেছে। না না, সেসব হতে দেবো না, সেসব হতে দেবো না। ওরা যেটা করছিল সেটাই করুক, তাতে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমরা সেটা দেখবো বা পুলিশকে বলে দেবো। কিন্তু বিজেপির নাম করে কোনো পাপ কাজ, অন্যায় কাজ, অত্যাচার, দুর্নীতি, দমন পীড়ন, উৎপীড়ন,
বিভিন্ন জায়গায় একেবারে হতে বিভিন্ন দেবো না। জায়গায় নাকি এই ধরনের বিজেপি যারা তারা শুরু করে দিয়েছে না বিভিন্ন না, এটা জায়গায়। আমি বলছি, এটা বিজেপি বলে চালানোর একটা চেষ্টা হচ্ছে, আমি বলছি। এক্সেপশন যেখানে ওই ব্যবস্থা নিয়েছেন আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সেটা যদি বাদ দেওয়া যায় সেগুলো, এই বাদ দিয়ে যারা করছে তারা ওই তৎকাল বিজেপি, মানে ওই 12টার পর বা 4টের পর হয়েছে তারা, অর্থাৎ ওই তৃণমূলীরাই। তো সেটাও পুলিশকে বলা হয়েছে, সেগুলো করতে দেওয়া যাবে না। আপনি এর আগের দিনও বলেছিলেন যে আমার তো ঝাড়া হাত পা এখন, মানে বিধায়ক হিসেবে আপনার এখন প্রচুর দায়িত্ব তো, বা মন্ত্রী হিসেবে এবার কি টার্গেট রয়েছে, নতুন কি টার্গেট? মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের কাছে সম্মান, সরকারের সম্মান, এইটা পাওয়া এটার জন্যই প্রাণপাত করতে হবে, সকলকে পরিশ্রম করতে হবে, সকলকে মানুষ যে ভরসা এবং আস্থা রেখেছেন আমাদের, তার মর্যাদা দিতে হবে, মর্যাদা দিতে হবে, মানুষের কাজ করতে হবে। বাংলা অনেক পিছিয়ে গেছে, সেইখান থেকে টেনে বাংলাকে ওপরে তুলতে হবে, উদ্ধার করতে হবে। আপনার এলাকায় তো কাউন্সিলর থেকে আরম্ভ করে এরা তো সব তৃণমূলের। হ্যাঁ, সে 8টা ওয়ার্ড, আমার 8টা ওয়ার্ডই তৃণমূলের ছিল, 8টা ওয়ার্ডই আমি জিতেছি। তো সুতরাং পুরসভাটাও ভেঙে গেল গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় আমরা তো তৃণমূল নই, এবং সেটা দেখাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সকলকে ডাকছেন, এমএলএ এমপিরা যাচ্ছে। তো সুতরাং আজকে দেব গেছেন, মাল্টি পার্টি চিমালিয়া সিস্টেমিক গেছেন। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দল থাকবে, কর্মী থাকবে। এটা তৃণমূল নয় যে শুধু আমরা থাকবো আর কেউ থাকবে না, তো সেটা নয়। তো সুতরাং দেখতে হবে যে এলাকায় যাতে শান্তি বিরাজ করে, আমার কনস্টিটুয়েন্সিতে এবং বাংলাতেও। পদত্যাগের হিড়িক তো পড়েইছে তৃণমূলে, আর এদিকে ফিরহাদ হাকিম তিনিও পদত্যাগ করলেন মেয়র পদে, কৃষ্ণা চক্রবর্তী তিনিও পদত্যাগ করলেন মেয়র আসলে পদে। বিষয়টা হচ্ছে তারা কি করেছে এটাও তারা জানে, এখন কি করতে পারবে কি পারবে না সেটা জানে। অফিসারদের আর নির্দেশ চলবে না, শুনবে না, অফিসাররা ডাকলে আসছিল না, ফাইলও পাঠাচ্ছিল না। তো এমতাবস্থায় তাদের উপায় ছিল না ছেড়ে দেওয়া ছাড়া, পদত্যাগ করা ছাড়া, এই ফিরাদের বা কৃষ্ণার। ভরসার 1 মাস, সেই 1 মাসে অনেক কিছু কাজ হয়েছে। এই 5 বছরে মানুষ আপনাদের উপরে অনেক ভরসা করছেন, নিশ্চয়ই সেই ভরসা পূরণ হবে বলে আমরা আশা করি। হওয়া উচিত, ভরসা পূরণ হওয়া উচিত। এবং আইন শৃঙ্খলা, চাকরি, এই দুটো বিষয়, শিল্প, কর্মসংস্থান, একদম। আর সবচেয়ে আনন্দের বিষয় যে পশ্চিমবাংলার উন্নতি বা উন্নয়ন নিয়ে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে গেছে আগের সরকার, সেখান থেকে পশ্চিমবাংলাকে তার পুরনো গরিমায় ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, গৃহমন্ত্রী অমিত শাহজি এবং বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, এবং অন্যান্য দপ্তরের মন্ত্রীরা, যেমন সেদিনকে রেলমন্ত্রী এলেন 1 লক্ষ টাকার 1 লক্ষ কোটি 1 লক্ষ কোটি টাকার 1 লক্ষ টাকা 1 লক্ষ কোটি টাকার যে বরাদ্দ এবং যে সমস্ত তিনি অ্যানাউন্স করে গেলেন, এর তো কোনো তুলনা হয় না। এটা তো শুধু আমি করেছি সব আমি করেছি হ্যাঁ বলে পশ্চিমবাংলাটা যে কি দুর্দশাগ্রস্ত করে চলে গেলেন, এটা খুবই নিশ্চয়ই এইখান থেকে আমরা বেরোতে পারবো। পশ্চিমবঙ্গ অনেক মাথা উঁচু করে, বাইরের স্টেটে অন্তত, বাইরের দেশেও আমরা মাথা উঁচু করে চলতে পারবো, এই আশা রাখি। আর তাপসদা, মানে তৃণমূল আউট হওয়ায় ভরসা ইন হয়েছে তাপসদার মধ্যে, সব থেকে বেশি বোঝা গেল। বললেন তৃণমূলে ছিলাম, এটা দুর্ভাগ্যজনক, প্রথমেই বললেন। অনেক ধন্যবাদ, আগামীর শুভেচ্ছা।